বাহিরে চলে আসলাম। তারপর বাহিরে এসে কলেজের পাশের একটা দোকান থেকে সিগারেট অর্ডার করলাম। আপনারা আবার ভাবিয়েন না যে সিগারেট খাওয়াটা আমার নিত্যদিনের একটা রুটিন। আসলে এটা আমি মাঝে মধ্যে খেয়ে থাকি। মাথার মধ্যে যখন অতিরিক্ত প্রেশার থাকে তখন সিগারেট ধরাই। যেমন কি একটু আগে অবনীতার বিষয়ে বলে আমার মাথাটা অকেজো করে দিয়েছে, তাই এখন সিগারেটটা প্রয়োজন, না হয় মাথা ঠিক হবে না। দোকানদার সিগারেট এগিয়ে দিল। আমি দোকানদারের হাত থেকে সিগারেটটা নিয়ে গ্যাস লাইট দিয়ে জ্বালানোর জন্য গ্যাস লাইটের ট্রিগারে চাপ দিলাম। তখনই দোকানের ভেতর থেকে কেউ একজন আমার দিকে আগুন নিক্ষেপ করলো, আর সাথে সাথে আমার হাতের গ্যাস লাইটটা ফুটে দোকানের সামনা পাতিতে আগুন ধরে গেল। দেখতে দেখতে সেই আগুন মুহূর্তের মধ্যেই সমস্ত দোকানকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। দোকানে যারা উপস্থিত ছিল সবাই দৌড়ে দোকান থেকে বেরিয়ে গিয়েছে। দোকানদার মামাও দৌড়ে দোকান থেকে বেরিয়ে গিয়েছে, কিন্তু আমি চুপচাপ সেখানেই দাঁড়িয়ে আছি। দোকানের ভিতরে জল করে আগুন জ্বলছে, আর আমি আগুনের ভিতরেই দাঁড়িয়ে আছি, কিন্তু আমার শরীরকে আগুন স্পর্শ করতে পারছে না। আমি অদ্ভুত দৃষ্টিভঙ্গিতে এদিক সেদিক তাকিয়ে তাকিয়ে দেখছি। তখনই দেখি আমার থেকে কিছুটা দূরে মানব আকৃতির সেই আগুনের গোলাটা তার আসল রূপে দাঁড়িয়ে আছে। মনে হলো আগুনে জর্জরিত অবস্থায় দাঁড়িয়ে আছে, যাকে দেখে আমার বুঝতে বাকি নেই যে এই জানোয়ারটাই আমার দিকে আগুন নিক্ষেপ করেছে, যার কারণে পুরো দোকান মুহূর্তের মধ্যেই জ্বলে পুড়ে রাখ হয়ে গিয়েছে। জানোয়ারটাকে দেখে আমার মাথা ঠিক হওয়ার বদলে আরো বিগড়ে গিয়েছে, যার কারণে সেই মানুষ আকৃতির আগুনের গোলাটার দিকে তেড়ে গেলাম আমি। কিন্তু সে আমার তেড়ে যাওয়া দেখে দোকান থেকে দৌড়ে গিয়ে বেরিয়ে খোলা জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে। আমিও তার পিছু পিছু দোকান থেকে বেরিয়ে খোলা জায়গায় গিয়ে দাঁড়ালাম। খোলা জায়গায় গিয়ে দাঁড়াতেই দেখি গতকাল ড্রয়েডের মধ্যে যাদের সাথে আমার লড়াই হয়েছে তারা সবাই একত্র হয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। আশেপাশের মানুষজন সবাই এই দৃশ্য দেখে আমাদের কাছ থেকে অনেকটা দূরে সরে গিয়েছে, কিন্তু আমার মাঝে ভয়ভীতি বলতে কিছুই কাজ করছে না, কারণ আমার ভিতরে তাদেরকে মারার রেশ বহু আগে থেকেই জন্ম নিয়ে আছে, যার দরুন আমি তাদের দিকে চাক্ষুষ নজরে তাকিয়ে আছি। ঠিক সেই সময় তারা সকলে মিলে একসাথে নিজেদের অলৌকিক শক্তির প্রয়োগ করে আমার উপরে হামলা করে বসে, আর আমি আগের ন্যায় বাঁচার জন্য হাত এগিয়ে দিলাম। এর মধ্যেই অবনী হুট করে কোথা থেকে যেন এসে আমার সামনে দাঁড়ালো, আর দাঁড়িয়ে তাদেরকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলল, তোদের বুকের পাটাটা কত বড় দেখি, তোরা আমার সামনে ওনার গায়ে হাত লাগিয়ে দেখা, আজ তোদের মৃত্যু মনিকর সত্যি নিশ্চিত। অবনীর হুমকিতে কারোর কানের পোকাও নড়ে না, বরং তারা আরো তীব্র গতিতে তেড়ে আসে আকাশকে মারার জন্য, যেটা দেখে অবনীর পায়ের রক্ত মাথায় উঠে যায়, যার কারণে অবনী তার পুড়ে যাওয়া হাতটা আগলে না রেখে মাটির দিকে সোজা করে, আর পরক্ষণেই সেটা দৈত্যকার একটা ছুরিতে পরিণত হয়, যেটা দেখে ঘটনাস্থলে উপস্থিত সবার চোখ বড় বড় হয়ে যায়, বিশেষ করে আকাশের, কারণ সে নিজের চোখে বিশ্বাস করাতে পারছে না যে তার সামনে কুখ্যাত লেডি কিলার নিজের বাস্তবিক রূপ নিয়ে দাঁড়িয়ে আছে। অবনীর এমন ভয়াবহ রূপ দেখে আশেপাশের মানুষের মতন তাদের দিকে তেড়ে আসা লোকজনগুলাও ভয় পেয়ে যায়, যার কারণে তারা সবাই আকাশের দিকে তেড়ে আসা বাদ দিয়ে রেখে উল্টে পিছাতে শুরু করে, কিন্তু তাতে আর কোনো লাভ নেই, কারণ অবনী এত সময়ে ঘটনাস্থলকে যুদ্ধের ময়দান বানিয়ে দিয়েছে। এজন্যই বলে কখনো কোনো ঘুমন্ত বাঘিনীকে জাগাবেন না, এতে করে নিজের বিপদ হতে পারে। অপোজিট পাশের একটা মেয়ে নিজের অলৌকিক শক্তির দ্বারা পরিবেশকে আধার বানিয়ে দিয়েছিল, কিন্তু বর্তমানে অবনী সেই আধার পরিবেশকে নরক বানিয়ে দিয়েছে। অবনী তার আধ্যাত্মিক শক্তির মাধ্যমে ঘটনাস্থলকে পুরো বিদঘুটে অন্ধকার বানিয়ে দিয়েছে। পুরো ঘটনাস্থলে টর্নেডো শুরু হয়েছে, যেই টর্নেডোর কারণে ঘটনাস্থলে আধার হওয়ার পাশাপাশি তীব্র বেগে বাতাস বইতে শুরু করেছে। কেউ চোখে কিছু দেখতে পাচ্ছে না, এত পরিমাণে বাতাস বইতে শুরু করেছে। অন্যদিকে আধারের উপত্যকা থেকে বিজুলির মতো কিছু একটা বিকট আওয়াজে জমিনের উপর আছড়ে পড়ছে, যেটা দেখে এক কথাই মনে হচ্ছে কারেন্টের কোনো বড় পাওয়ার প্ল্যান্ট ব্লাস্ট হয়েছে, যার কারণে পাওয়ার প্ল্যান্টের বৈদ্যুতিক আলো জমিনের দিকে বিদ্যুতের ন্যায় আলোক রশ্মি তৈরি করছে।
বিপরীত পাশের সবাই নিজের চান প্রাণ নিয়ে উল্টো পথে দৌড়ে ছুটেছে, কারণ তারা বাঘিনীর গর্তে এসে বাঘিনীকে জাগিয়ে দিয়েছে। কিন্তু অবনীও থেমে নেই। অবনী হাওয়ায় ভাসমান হয়ে তাদের পিছু ছুটতে শুরু করেছে। এক পর্যায়ে অবনী সেই মেয়েটাকে ধরে ফেলে, যেই মেয়েটা কিনা নিজের অলৌকিক শক্তির দ্বারা ঘটনাস্থলকে আধার বানিয়ে দিয়েছিল। পরে সেই মেয়েটাকে ধরে কুপিয়ে তার 2 হাত শরীর থেকে আলাদা করে ফেলে। তারপর সেই মেয়ের কাটা হাতজোড়া মাটি থেকে উঠিয়ে নিয়ে তাকে বলে, কিরে, হুশ ঠিকানা মতন এসেছে? কোন সাহসে তোরা আমার ওনার দিকে তেড়ে ফুড়ে আসার সাহস করেছিস? তোদের কি একবারও কলিজা কাঁপেনি আমার ওনাকে মারার উদ্দেশ্যে তেড়ে আসবার সময়? ক্যাটরিন নাইট, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। বিশ্বাস করুন, আমরা জানতাম না যে আপনি এই লোকের সামনে রক্ষা কবচ হিসাবে দাঁড়িয়ে থাকবেন। যদি জানতাম, মায়ের দিব্যি বলছি, কোনো দিন ও আসতাম না। ক্যাটরিন নাইট, আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি আমার ভুল স্বীকার করছি। বেলি, তোর ভুলের কোনো মাফ নেই। আমি তোদের মাস্টারের সাথে বিট্রয় করেছি। তোরা যদি তোদের মাস্টারের পক্ষ নিয়ে আমায় মারতে আসতি, তাহলে হয়তো আজ তোর এই দুর্দশা দেখতে হতো না। হয়তো তুই আমার হাত থেকে রেহাই পেয়ে যেতিস। কিন্তু তোরা যাকে মারতে এসেছিস, সে হচ্ছে আমার হৃদয়ের স্পন্দন, সে হচ্ছে আমার প্রাণভোমরা। আর তুই কি না তাকেই মারতে এসেছিস। তোর মাফ কখনোই হবে না। তোর মরতে হবে, কারণ আমি আমার প্রিয় মানুষের একটা শত্রুকেও জীবিত রাখবো না। তার আশেপাশে যেই ঘেঁষার চেষ্টা করবে বা তাকে যে মারার চেষ্টা করবে, তার কেয়ামত আমি রটিয়ে দেবই দেব। টাটা, গুড বাই। অবনী বেলি নামক মেয়েটাকে গুড বাই বলে তার পেটের মধ্যে অবনীর দৈত্যকার ছুরিটা ঢুকিয়ে দেয়, যার ফলে বেলি সেখানেই মারা যায়। বেলিকে মারতে মারতে অন্যদিকে বাকি সবাই অবনীর চোখে ফাঁকি দিয়ে কোনো মতে সেখান থেকে নিজের প্রাণ নিয়ে পালিয়েছে। অবশ্য অবনীরও সবাইকে মারার ইচ্ছে ছিল না। তার ইচ্ছে ছিল একজনকে মেরে বাকি সবার মধ্যে ভয় ঢুকিয়ে দেবে, যাতে করে তার প্রাণ ভোমরার দিকে কেউ কখনো চোখ তুলে না তাকায়। অবনী বেলিকে মারার পর হুট করে সেও বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়, যার ফলে ঘটনাস্থলের ভয়াবহ পরিবেশ বদলে গিয়ে আবার আগের ন্যায় শান্ত হয়ে যায়। অন্যদিকে আকাশ চোখ বড় বড় করে অবনীর দিকে তাকিয়ে আছে। সে অবনীকে এভাবে বেহুশ হয়ে পড়ে যেতে দেখে দৌড়ে গিয়ে অবনীকে মাটি থেকে কোলে তুলে নেয়। অবশ্য অবনীকে নিয়ে তার ভিতরে হাজারটা প্রশ্নের সৃষ্টি হয়েছে, কিন্তু বর্তমানে অবনীর এই অবস্থা দেখে সে সবকিছুকে এক সাইডে রেখে অবনীকে কোলে তুলে নেয় হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। আকাশ অবনীকে কোলে তুলে নিতেই আকাশের গার্ডরা দৌড়ে আসে। আকাশ তার গার্ডদেরকে দেখে বলে, এই, তোরা এত সময় কোথায় ছিলি? ভাই, বাতাসের জন্য চোখ মেলেই তাকাতে পারছিলাম না। তার উপরে সবকিছুই অন্ধকার হয়ে ছিল, পথ খুঁজে পাচ্ছিলাম না। আচ্ছা শোন, আমি অবনীকে হসপিটালে নিয়ে যাচ্ছি, তোরা এই লাশটাকে ঠিকানা লাগা। আর শোন, যারা যারা অবনীর এই ভয়ঙ্কর রূপ দেখেছে তাদের সবাইকে নিজের মুখ বন্ধ রাখার আদেশ কর, নয়তো সোজা জানিয়ে দিবি মুখ খুললে পরের সকাল তার আর কেউ দেখতে পাবে না। আকাশের কথা মতন গার্ড উপস্থিত সবাইকে শাসিয়ে নিজেদের মুখ বন্ধ রাখতে বলে। সবাই গার্ডের কথা মতন নিজের মুখে একদম তালা মেরে দেয়, কারণ কারোর এই অকালো প্রাণ হারাবার ইচ্ছে নেই। অপরদিকে আকাশ অবনীকে কোলে করে নিয়ে এসে গাড়িতে বসায়। তারপর ড্রাইভারকে বলে জলদি গাড়ি ড্রাইভ করে আশেপাশের একটা হসপিটালে নিয়ে যেতে। ড্রাইভার আকাশের কথা মতন গাড়ি জলদি টেনে পাশের একটা হসপিটালে নিয়ে যায়। হসপিটালে পৌঁছানোর পর আকাশ আবার অবনীকে গাড়ি থেকে কোলে তুলে নেয়। পরে অবনীকে কোলে তুলে নিয়ে হসপিটালের ডক্টর দেখায়। ডক্টর অবনীর কন্ডিশন দেখে বলে, তার জখম হাতে পুনরায় চোট পাওয়ার পাশাপাশি অতিরিক্ত মাত্রায় সে কোনো কিছুতে নিজের শরীরকে ফোর্স করছে, যার কারণে সে অজ্ঞান হয়ে গেছে। আকাশ ডক্টরের কথা শুনে সাথে সাথেই বুঝতে পেরে যায় যে একটু আগে হয়তো অবনী তার সুপার ন্যাচারাল শক্তির অতিমাত্রায় ব্যবহার করেছে, যার ফলে তার এমনটা হয়েছে। তাই সে ডক্টরকে বলে, ডক্টর, এখন কি করব? ওনাকে হসপিটালে অ্যাডমিট করিয়ে দিন। কয়েকদিন বেড রেস্টে থাকার পাশাপাশি স্যালাইন গ্রহণ করলে ওনার শরীর দুর্বলতা কেটে যাবে, যার ফলে উনি পুরোপুরি সুস্থ হয়ে যাবে।
ডক্টর, সব কিছুই ঠিক আছে, কিন্তু আমি ওকে হসপিটালে রাখতে পারবো না। আমি ওকে বাসায় শিফট করছি। আপনি সহ 2 জন নার্স আমার বাসায় ওর ট্রিটমেন্টের ব্যবস্থা করুন। আপনাদের সবার 1 বছরের করে বেতন আমি দিয়ে দেব। স্যার, এটা তো সম্ভব না। আমি আপনার বাসায় গেলে বাকি পেশেন্টদের কি হবে? ডক্টর, আমি এত কথা জানি না। আপনারা আমার বাসাতেই ও ট্রিটমেন্ট করবেন, আমি জাস্ট এটুকু জানি। আচ্ছা ঠিক আছে, আমি সিনিয়রের সাথে কথা বলে আমার জায়গায় কয়েকদিনের জন্য অন্য কাউকে মোতায়েন করতে বলছি। আপনি ওনাকে বাসায় শিফট করুন। তারপরে অবনীকে নিয়ে বাসায় চলে আসলাম আর মোজাহিদকে ফোন করে বললাম একটা গাড়ি নিয়ে গিয়ে হসপিটাল থেকে ডক্টর আর 2 জন নার্সকে নিয়ে আসার জন্য। মোজাহিদ আমার কথা মতন সেই ডক্টর আর 2 জন নার্সকে বাসায় নিয়ে আসলো। অবনীর ট্রিটমেন্ট শুরু হয়েছে। আজ পুরো দিন কেটে গিয়েছে, কিন্তু অবনীর জ্ঞান ফেরবার কোনো নাম নিশানা নেই। আমার মাথায় অবনীকে নিয়ে চরম টেনশন কাজ করছে, কারণ এত সময় হয়ে গেল কিন্তু এখনও অবনীর জ্ঞান ফিরে আসেনি। তাই অবনীর পাশেই বসে রইলাম। গতকাল সারাটা রাতও অবনীর পাশে বসেছিলাম। 1 সেকেন্ডের জন্য চোখের পাতা একত্র করে নেই। অবনীর পাশে বসে থাকতে থাকতে হুট করে ঘুমিয়ে পড়েছি বসা অবস্থাতেই। ঘুমানোর কিছুক্ষণ পর কারোর কান্নার আওয়াজ পেয়ে ঘুমটা ভেঙে গেল আমার। ঘুম থেকে উঠে দেখি অবনী আবার মাথায় হাত রেখে কান্না করছে। তার মানে আমি ঘুমাবার কিছুক্ষণ পরেই অবনীর জ্ঞান ফিরে এসেছে। কিন্তু সেই কান্না করছে কেন? না, এবার জিজ্ঞেস করা উচিত তাকে। এই অবনী, কি হয়েছে তোমার? তুমি ভাবে কাঁদছো কেন? আর তোমার জ্ঞান ফিরেছে কখন? আমার জ্ঞান ফিরে আসার গুষ্টি মারি? আপনি আগে আমার কাছে আসুন, আমার আপনাকে জড়িয়ে ধরতে খুব ইচ্ছে করছে। অবনীর মুখে এমন কথা শুনে লজ্জায় পড়ে গেলাম, কারণ রুমের মধ্যে 2 জন নার্স দাঁড়িয়ে আছে। কি করব বুঝে উঠতে পারছি না। তাই একবার অবনীর দিকে তাকাচ্ছি আর একবার নার্সদের দিকে তাকাচ্ছি। নার্স আমার হাবভাব দেখে বুঝে নিল আমি লজ্জা পাচ্ছি, তাই তারা 2 জন রুম থেকে বেরিয়ে গিয়েছে। নার্স রুম থেকে বেরোতেই আমি অবনীকে বললাম, এই অবনী, এমন কি হয়েছে যে তুমি নার্সদের সামনে আমায় জড়িয়ে ধরার কথা বলে লজ্জা দিলে? আমার কি হয়েছে আমি জানি না, আমি খালি জানি আমি আপনাকে জড়িয়ে ধরতে চাই। আপনি প্লিজ আমার পাশে এসে আমাকে আপনার বাহুতে নিন। আচ্ছা নিব, তবে তারপর কিন্তু কান্নার কারণটা বলতে হবে। আচ্ছা। বসা থেকে উঠে বিছানায় গিয়ে অবনীর মাথার কাছে হেলান দিয়ে বসলাম। তারপর অবনীকে শোয়া থেকে আলতো করে জড়িয়ে ধরে নিজের বুকে নিয়ে নিলাম। সেও আমায় জড়িয়ে ধরেছে। পরিশেষে তাকে বললাম, এবার কান্নার কারণ বলো। আপনি প্লিজ আমায় ছেড়ে যাবেন না, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। আপনি আমায় ছেড়ে চলে যাবেন দেখে আপনাকে আমি শক্ত করে নিজের শরীরের সাথে জড়িয়ে ধরেছি। এটাই কি আসল কারণ কান্না করবার? না, এটাই আসল কারণ না। আসল কারণ হচ্ছে আমি আপনাকে গতকাল মিথ্যে বলেছি। সেটা তো আজ তোমার কাজকর্মেই আমি নিজেই বুঝতে পেরেছি। আপনি প্লিজ আমায় ভুল বুঝবেন না আর আমায় ছেড়ে যাবেন না। অবনী, তোমার সাথে হয়তো আমার সম্পর্কটা বেশি দিন দীর্ঘস্থায়ী হবে না, কারণ প্রথমত তুমি আমায় মিথ্যা বলেছ, আর তার উপরে তুমি লেডি কিলার, যে কিনা মানুষ খুন করো। তোমার মতো মানুষের সাথে আজীবন থাকা সম্ভব না আমার। কিন্তু আমি এখন এই জন্যই তোমার সাথে আছি কারণ তুমি অনেক অসুস্থ। দেখুন, আমি গতকাল বলতে চেয়েছিলাম যে আমি লেডি কিলার, কিন্তু লেডি কিলারের উপরে আপনার অভক্তি দেখে নিজের সেই পরিচয়টা আপনার সামনে আর দিইনি। কারণ আপনি যদি আমায় ছেড়ে চলে যান, আর তাছাড়া আমি কোনো সৎ মানুষের খুন করিনি। যারা অসৎ আর মানুষের প্রাণ নেয় নির্মমভাবে, আমি তাদেরই প্রাণ নিয়েছি। বিশ্বাস করুন, আমি কোনো ভুল মানুষকে মারিনি। তারপরেও অবনী, তুমি কিন্তু একটা মেয়ে, তোমার এত কিছু করা কিন্তু সাজে না। আচ্ছা, আমি আর কোনোদিন এসব করবো না। আপনার দিব্যি বলছি, আমি একদম আপনার মনের মতো হয়ে যাব। আপনি আমাকে যেভাবে দেখতে চাইবেন আমি সেভাবেই থাকবো। কোনো মানুষের প্রাণ নিব না, সবসময় আপনার খুশি মতো চলবো। তাও প্লিজ আপনি আমাকে ছেড়ে যেন না। অবনীর কথা শুনে বুঝতে বাকি নেই যে আমি তাকে যেমনটা খারাপ ভেবেছি সে তেমন খারাপ না। তার উপরে মেয়েটার চোখে মুখে আমার জন্য পরিপূর্ণ ভালোবাসা দেখতে পাচ্ছি। না, মেয়েটাকে ছাড়া যাবে না, কারণ আমিও যে একদম ধোয়া তুলসী পাতা সেটা কিন্তু না। তাই তাকে নিজের করেই আগলে রাখার চিন্তা ভাবনা করলাম।
কিন্তু এখন আগে একটু তার সাথে মজা নেব। তাই তাকে বললাম, এই অবনী, তোমার সাথে আমি কখনোই আমার জীবনযাত্রা করতে পারবো না, কারণ তুমি বাজে একটা মেয়ে, তুমি মানুষকে খুন করো। আমি তো বলছি যে আমি আপনার মনের মতো হয়ে থাকবো। প্লিজ আমাকে একটা সুযোগ দিন না আপনি, আমি সত্যি পাল্টে যাব। না, তোমার পাল্টানোর কোনো প্রয়োজন নেই। তোমার মতন মেয়েকে আমি কখনোই আপন করে নেব না। তাহলে আমায় মরতে দেখবেন নিজের চোখের সামনে? মানে কি? মানে হলো আমার হাত সব সময় চলে। আমার হাতের দৈত্যকার ছুরিটা দিয়ে আমি নিজেই নিজেকে শেষ করে দেবো এখন। অবনীর কথা শুনে মজা করার মোড পুরোপুরি চলে গিয়েছে, কারণ সে কখন কি করে বসে ঠিক নাই। তাই তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে কপালে চুমু খেতে আরম্ভ করলাম। সে আমার আচরণ দেখে জিজ্ঞেস করলো, কি হলো, আপনি আমায় চুমু খাচ্ছেন যে? আমি না বলে খারাপ মেয়ে? আমাকে তাহলে মরে যেতে দিন। অবনী, একদম থাপড়ে গালের দাঁত ফেলে দেব। একদম উল্টোপাল্টা কথা বলবি না। আমি এতটা সময় মজা করেছি। শোন, আমিও কিন্তু তোকে ভালোবাসি। আমার ভালোবাসাটা কোনো ঠুনকো ভালোবাসা নয় যে তোকে এই ধরলাম আর এই ছাড়লাম। তাই একদম উল্টাপাল্টা কথা বলবি না, বলে দিলাম। আচ্ছা, বলবো না। আচ্ছা শোন, তোর বিষয়ে তো অনেক কিছুই জানলাম, তবে অনেক কিছুই এখনো জানা বাকি আছে। তবে সেটাও একসময় জানবো। তার আগে তুই আমার বিষয়ে একটু জেনে নে। বলেন। আমার নাম আকাশ মাহমুদ হলেও আমার কিন্তু আরো একটা নাম আছে, যেই নাম পুরো দেশের মানুষজন সবাই জানে। মানে আমি হলাম রবার্ট, যে কিনা অন্ধকার দুনিয়ায় সবচাইতে বড় কুখ্যাত মাফিয়া। অবনী আকাশের মুখে রবার্ট নামটা শোনা মাত্রই সে নিচু থেকে আকাশকে ছেড়ে দিয়ে তার থেকে দূরে সরে যায়। আকাশ অবনীর এমন আচরণ থেকে চমকে ওঠে, কিন্তু কিন্তু অবনী আকাশকে আরো বড়সড় একটা চমক খাইয়ে দেয়। অবনী তার হাতের দৈত্যাকার ছুরিটা মুহূর্তের মধ্যে আকাশের গলার উপরে চেপে ধরে। আকাশ অবনীর এমন আচরণে থতমত খেয়ে ওঠে। তখনই অবনী আকাশকে বলে ওঠে, হ্যাঁ, এই বদলো, আপনি সব করতে পারবেন। গন্ডায় গন্ডায় মানুষ মেরে বুড়িগঙ্গার নদীতে ভাসিয়ে দিতে পারবেন। কেউ আপনার সাথে বড় গলায় কথা বলে তাকে মেরে আধমরা করে বালিচাপা দিয়ে দিতে পারবেন। আপনার বেলাতে কোনো দোষ নেই, কিন্তু আমি কিছু করলেই সেটা দোষের হয়ে যায়। অবনী, কি বোঝাতে চাইছো তুমি? আমি বোঝাতে চাইছি আপনি এত সময় আমাকে ছেড়ে যাবেন বলে হুমকি দিয়েছেন কেন? আমি বোঝাতে চাইছি আপনি এত সময় আমাকে বকা করেছেন কেন? হ্যাঁ, যেখানে আপনি নিজে এসব করেন, সেখানে এসব কাজের জন্য আপনি আমাকে বকাবকি করেছেন। তার উপরে আবার ছেড়ে যাবেনও বলেছেন। আপনার আচরণে খুব কষ্ট পেয়েছি আমি, বুঝছেন? তাই এখন আপনার গলা শরীর থেকে আলাদা করে ফেলবো আমি, তাহলে আমার এই কষ্টটা কমে যাবে। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা করলে কষ্ট কমবে তুমি সেটাই করো। আমার গলা যদি শরীর থেকে আলাদা করে তোমার শান্তি মিলে, তাহলে এতে আমার কোনো আপত্তি নেই। অবনী আকাশের কথা মতন তার হাতের দৈত্যাকার ছুরিটা দিয়ে আকাশের গলার উপরে সজোরে চেপে ধরে, যাতে করে আকাশের গলা কেটে শরীর থেকে আলাদা হয়ে যায়। আকাশ অবনীর এমন কর্মকাণ্ড দেখে নিজের চোখ বন্ধ করে ফেলেছে। তখনই অবনী আকাশকে অবাক করে দিয়ে তার শরীরের সাথে নিজের শরীর মিলিয়ে দেয়। পরবর্তীতে আকাশের ঠোঁটজোড়া নিজের আয়ত্তে নিয়ে সেটাতে স্পর্শ করতে থাকে। আকাশ অবনীর আচরণে আগেও বাধা দেয়নি, এখনো কোনো বাধা দিচ্ছে না। আকাশ চুপচাপ হয়ে আছে। অন্যদিকে অবনী আকাশের ঠোঁট নিয়ে মেতে উঠেছে। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর অবনী নিচ থেকে আকাশের ঠোঁটে স্পর্শ করা বন্ধ করে দিয়ে আকাশকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। তারপর আকাশকে বলে, এই যে মশাই, আপনি খুব ভয় পেয়েছিলেন তাই না? ভয় পাওয়ার কি আছে? তুমি আমায় মেরে ফেলতে চাইলে, সেখানে তো আমি সম্মতি জানিয়েছি। ভয় পেলে কি সেটা করতাম নাকি? ভয় পেলে তো নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করতাম। এই যে মহাশয়, আমি জানি আপনি একটু হলেও ভয় পেয়েছেন। আচ্ছা যাকে সেসব কথা, আমি আগে আমার কথা বলি। প্রিয়, আপনাকে মারতে হলে আমার 1000বার জন্ম নিতে হবে। আপনাকে মারা আমার জন্য অসাধ্য সাধন করার মতো, কারণ আপনাকে আমি ভালোবাসি। আপনাকে মারবো সেই কথা আমি কোনোদিনও কল্পনা করতে পারবো না।
আর একটু আগে আমি জাস্ট আপনার সাথে দুষ্টুমি করেছি, কারণ আপনি আমায় বকা দিয়েছিলেন, তার সাথে আবার ছেড়ে চলে যাওয়ার হুমকিও দিয়েছিলেন। তাই দৈত্যকার ছুরিটা আপনার গলায় চেপে ধরে সেটাকে আবার হাতে পরিণত করে ফেলেছি, যাতে করে আপনার কোনো ক্ষতি না হয়। ভালো করেছ। এই, আপনি কি আমার উপরে রাগ করলেন নাকি? আমি সত্যি আমার অভিমানটাকে কমানোর জন্য আপনার সাথে এমনটা করেছি। আপনি প্লিজ আমায় ভুল বুঝবেন না। বুঝলাম, কিন্তু এখন আমার কয়েকটা প্রশ্নের উত্তর জানার আছে তোমার থেকে। আমি আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিব, কিন্তু তার আগে আপনি আমায় জড়িয়ে ধরুন। তুমি তো আমার শরীরের সাথে জড়িয়ে আছোই। না, এটা হবে না, কারণ এখন তো আপনাকে আমি জড়িয়ে ধরে আছি। আমি চাই আমার মতো করে আপনিও আমায় জড়িয়ে ধরুন। তারপরে আপনার যত প্রশ্ন আছে আমায় করুন। আচ্ছা ঠিক আছে, মেয়েটাকে এবার আমিও জড়িয়ে ধরলাম। তবে এতটা সময় জড়িয়ে ধরার সিক্রেটটা আপনাদের সাথে শেয়ার করি। আসলে মেয়েটার অদ্ভুত আচরণে আমার ভিতরে কিছুটা অভিমান জমেছিল, তাই তাকে কিছু না বলার সাথে সাথে তার আচরণেও সাড়া দেয়নি। কিন্তু বর্তমানে মেয়েটার কথাবার্তা শুনে আমার ভিতরের সমস্ত রাগ উধাও হয়ে গিয়েছে। আমি চেয়েছিলাম আরও কিছুক্ষণ অভিমান করে থাকবো মেয়েটার উপরে, কিন্তু মেয়েটা আমাকে সেটা করতে দিল না। জোর করে অধিকার খাটিয়ে আমার কাছে আসলো। তারপরে সে আমাকে জড়িয়ে ধরার পাশাপাশি আমাকেও জোর করিয়ে তাকে জড়িয়ে ধরিয়েছে। এতে করে আমার অভিমান কোথায় যে হারিয়ে গেছে তার কোনো নাম নিশানাও খুঁজে পাচ্ছি না। যাক, অভিমান কেটে গিয়েছে, ভালো হয়েছে। এবার অবনীর থেকে কয়েকটা জিনিস জেনে নেওয়া যাবে। আচ্ছা অবনী, তুমি কি সত্যি জানো না যে তোমার মধ্যে এই অলৌকিক শক্তি কিভাবে এসেছে, আর সেই আধ্যাত্মিক শক্তির লোকগুলো কারা? বলবো, কিন্তু আপনি আমাকে বকা দিতে পারবেন না। আচ্ছা, বকা দেব না। দেখুন, পরশুদিন যে আপনাকে মিথ্যে বলেছি সেটা কিন্তু আপনি বুঝে গিয়েছেন। গতকাল বুঝেছি। আমার সেই মিথ্যে বলার কারণটা ছিল সবকিছু থেকে নিজেকে হাইড করে রাখা, কিন্তু বর্তমানে সেটা আর সম্ভব না, কারণ আমি আপনাকে আর একটা মিথ্যা কথা বলতে চাই না। আমি আপনাকে আর এক বিন্দু পরিমাণও হতাশ করতে চাই না, তাই আমি আপনাকে সমস্তটা খুলে বলছি। দেখুন, প্রথমত আমার মা বাবা বলতে কেউ নেই, আর থাকলেও আমি জানি না, কারণ আমার পিছনে অনেক স্মৃতিশক্তি আমার মাথা থেকে মুছে গেছে। কারণ আমি একবার বড়সড় একটা বাস অ্যাক্সিডেন্ট করি, যার ফলে আমার জ্ঞান চলে যায়। পরবর্তীতে যখন আমার জ্ঞান ফিরে আসে, তখন আমি নিজেকে আবিষ্কার করি সায়েন্স ল্যাবের একটা রুমের মধ্যে আমি শুয়ে আছি, যেখানে কিনা অনেক যন্ত্রপাতি ছিল। ইভেন আমার শরীরটাকেও ল্যাবের একটা কাচের বক্সের মধ্যে বন্দি ছিল। আমি সেই সায়েন্স ল্যাবের মধ্যে শোয়া অবস্থাতেই কাচের বক্সের মধ্যে দীর্ঘ 1 মাস বন্দি ছিলাম। দীর্ঘ এই একটা মাস টাইম টু টাইম 2টা লোক এসে আমার শরীরে বিশাল বড় বড় ইনজেকশন পুশ করত। এই ঘটনা আমার সাথে দীর্ঘ 1 মাস ঘটেছে। 1 মাস পর একজন মেয়ে এসে আমায় কাচের বক্স থেকে মুক্ত করে দিয়ে আরেকটা জায়গায় নিয়ে গেছে, যে জায়গাটার নামটা হচ্ছে ড্রয়েড, যেখানে কিনা আপনি গিয়েছিলেন। সেখানে যাওয়ার পরে আমি সেই মেয়েটাকে আমাকে বলে আমার শরীরের সাথে এক্সপেরিমেন্ট করা হয়েছে, যার কারণে আমার শরীরের মাঝে অনেক ধরনের সুপারন্যাচারাল শক্তি এসেছে। তাই সে আমাকে প্র্যাকটিস করাবে কিভাবে সেই শক্তি ব্যবহার করতে হয় এবং কিভাবে সেই শক্তিকে কাবু করা হয়। সেই ড্রয়েডে সর্বপ্রথম আমি একা ছিলাম, তারপর বাকি সবাই এসেছে, যাদের সাথে হয়তো আমার মতন এক্সপেরিমেন্ট করা হয়েছে। তারপর সেই মেয়েটা আমাদের সবাইকে একসাথে ট্রেনিং করতে শুরু করে। ট্রেনিং করার এক পর্যায়ে আমি এবং বাকি সবাই বুঝে যাই যে আমার শরীরের এত পরিমাণ সুপারন্যাচারাল শক্তির উৎপন্ন হয়েছে, যেটা দিয়ে কিনা আমি মুহূর্তের মধ্যেই সেখানে সবাইকে দমিয়ে দিতে পারবো। আমার সঙ্গী সাথী যারা ছিল তারা সবাই একত্রে মিলে আসলেও আমার মোকাবিলা করতে পারবে না। আপনি গতকাল হয়তো সেটা নিজের চোখে দেখেও নিয়েছেন। দেখেছি, পরে বলো। আমার শক্তির পরিমাণ মাত্রাধিক হওয়ার কারণে সেই মহিলাটা আমাকে আলাদাভাবে প্র্যাকটিস করাতে শুরু করে, যার সাথে সাথে আমার একটা নামও দেয় তিনি, ক্যাথরিন নাইট। এবং আমাকে তাদের সবার সিনিয়র বানিয়ে দেওয়া হয়। সেই মহিলাটা না থাকলে তার বদলে আমি প্র্যাকটিস করাতাম সবাইকে। এভাবে আরও দীর্ঘ দিন কেটে যায়, কিন্তু আমরা কে বা আমাদের পরিচয় কি সেখানকার কেউ মনে করতে পারছিল না।
কারণ আমাদের সবার স্মৃতিশক্তিকে এক্সপেরিমেন্ট করার সময় মুছে দেওয়া হয়। কিন্তু আমার মাথার ভিতরে কিভাবে যেন বাস অ্যাক্সিডেন্টের বিষয়টা রয়ে যায়। আমি সবসময় মনে করার চেষ্টা করতাম কি হয়েছিল আমার সাথে, কিন্তু মনে করতে পারতাম না। এভাবে দীর্ঘ 1 বছর ড্রয়েডে আমাদের প্র্যাকটিস হয়। এই 1 বছরে বহু হাজারবার নিজের অতীত মনে করতে চেয়েও করতে পারিনি, তাই হাল ছেড়ে দিয়েছিলাম। আর ড্রয়েডের লোকজনকে নিজের পরিবার এবং ড্রয়েডকে নিজের বাসস্থান বলেই ধরে নিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে এসে দেখেছি সেই মহিলাটা আমাকে এবং বাকি সবাইকে নিয়ে অনৈতিক কাজ করাচ্ছে। সে আমাদেরকে দিয়ে অনেক কয়জনকে খুনও করিয়েছে, যেটা ড্রয়েডের সবাই খুশি মনে ভাবে মেনে নিলেও আমি সেটাকে কেন জানি মেনে নিতে পারিনি। তাই সেই মহিলাটা একদিন না থাকায় আমি ড্রয়েডের অদৃশ্য দেয়াল ভেদ করে সেখান থেকে পালিয়ে এসেছি। আর তারপর থেকেই ড্রয়েডের সমস্ত লোকজন আমার বিপক্ষে গিয়ে একত্রে হয়ে আমাকে মারার প্রচেষ্টা চালাচ্ছে। কি? তারা সবাই মিলে তোমাকে মারার চেষ্টা করছে? এই, তুমি তাদের লোকেশনটা আমাকে বলো। আমি ছেলে পেলে নিয়ে গিয়ে তাদের সবাইকে চিরতরে ঘুম পাড়িয়ে দিয়ে আসবো, বিশেষ করে সেই মহিলাকে যে কিনা এসবের আসল গোড়া। তাহলেই সব কিচ্ছা কাহিনী খতম হয়ে যাবে। এই না না, আপনি প্লিজ ভুলে অমনটা করতে যাবেন না, কারণ আপনার চিন্তা ভাবনা ভুল। সেই মহিলাটা ড্রয়েডের আসল বস না। ড্রয়েড একটা শিক্ষিত প্রতিষ্ঠানের মতন, যেটার কিনা অনেক কয়টা শাখা প্রশাখা রয়েছে। সেই মহিলাটা তো শুধু ড্রয়েডের একটা প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েছে। সেই মহিলার উপরেও একটা বস আছে, যে কিনা সমস্ত ড্রয়েডবাসীর বস, আর তার আদেশে মোতাবেক সেই মহিলাটা চলে। তো তার ঠিকানা দাও, আমি তাকেই মেরে আসবো। আপনি সেটা কখনোই পারবেন না, কারণ আপনি একবার ভাবুন, সে যদি আমার মতো নরপিশাচ পয়দা করতে পারে, তাহলে সে কতটা শক্তিশালী হবে। আর তার কাছে কি কি শক্তি থাকতে পারে। যেখানে কেউ ড্রয়েডের অদৃশ্য দেয়াল ভেদ করে এপারে আসতে পারে না, সেখানে আমি আমার শক্তির মাধ্যমে অদৃশ্য দেয়াল ভেদ করে এপারে চলে এসেছি। তাহলে একবার চিন্তা করেন, আমার শরীরে মাত্রাধিক শক্তি রয়েছে, তাহলে তার কাছে অবশ্যই সেই শক্তিটা নির্ধার করার ক্ষমতা রয়েছে। তাছাড়া তার শরীরে বা সে যে আমার মতন আরও কয়েকটা শক্তিশালী মানুষ তৈরি করেনি, তার নিশ্চয়তা কে দিবে? আপনি প্লিজ তার মোকাবিলা করতে যাবেন না। আমি সেই ড্রয়েড থেকে পালিয়ে এসেছি, আপনাকে পেয়েছি, আর আমি আপনাকে নিয়ে আমার সারাটা জীবন কাটাতে চাই। আপনি প্লিজ দয়া করে তার মোকাবেলা করতে যাবেন না, এতে করে আপনাকে হারাতে হবে আমার। আর তাছাড়া দেখা যাবে আমার আবারও সেই ড্রয়েডে বন্দি হতে হবে, যেটা আমি কিনা কখনোই চাই না। অবনী, তার মোকাবেলা না করে কি করবে তুমি? এভাবেই তারা তোমার ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাবে, আর আমি সেটা বসে বসে দেখব। তার উপরে তারা তো শুধু তোমার একার ক্ষতি করছে না, তারা শহরের অনেক কিছুরই নষ্ট করছে। তার পাশাপাশি আমার দিকেও তারা চ্যালেঞ্জ ছুড়ে মেরেছে। তারা যাই করবে করুক, তারা আমার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু যদি আপনার ক্ষতি করতে আসে, তাহলে সেটা আমি করতে দিব না। আমার টেলিপোর্টের শক্তি দ্বারা আমি আপনাকে নিয়ে অদৃশ্য কোথাও পালিয়ে যাব। তাও আপনি প্লিজ তাদের সাথে লড়াই করতে যাবেন না। অবনী, তোমার আর আমার বিষয়টা ঠিক আছে, কিন্তু সমাজের ক্ষতির বিষয় নিয়ে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, তাই আমি তাদের মোকাবেলা করবই। তবে তুমি একদম চিন্তা করো না, তোমার আর আমার গায়ে নখের আঁচড়ও দেওয়ার সুযোগ বা সাহস তারা পাবে না। আমি আপনাকে বোঝাতে পারছি না। এই, তোমার বুঝতে হবে না আমাকে। তুমি শুধু আমাকে নিয়ে মেতে থাকো আর আমার সঙ্গে থাকো, তাহলেই দেখবে ড্রয়েড মার খেয়ে নিজেদের অস্তিত্ব হারিয়েছে। আকাশের কথায় অবনীর রাগ উঠে যায়, তাই সে রাগান্বিত কণ্ঠে আকাশকে বলে, উফ, এই বদলোক, তুই যা করবি কর, তোকে আমার বোঝানোর সাধ্য নেই। কিন্তু তোর যদি এক চুল পরিমাণও ক্ষতি হয়, তাহলে কিন্তু আমি নিজের প্রাণটা নিজেই নিয়ে নেব, বলে দিলাম। বললাম তো, আমার কিছুই হবে না, তুমি শুধু আমায় নিয়ে মেতে থাকো। এবার এই সকল টপিক বাদ দে, কারণ ওই সকল কথা মনে পড়লে আমার মাথা পেইন দেয়। আচ্ছা বাবা, বাদ দিলাম, এবার রাগটা কমিয়ে ফেলে রেস্ট করো। করছি, কিন্তু তুই কোথাও যাবি না, আমি তোকে জড়িয়ে ধরে শুয়ে থাকবো। আচ্ছা, কোথাও যাব না।
আকাশ চুপচাপ হেলান দিয়ে বসে আছে, আর অবনী আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে তার বুকের মধ্যে শুয়ে আছে। এমন সময় হুট করে নার্স অনুমতি ছাড়া আকাশের রুমে প্রবেশ করে, কারণ অবনীকে স্যালাইন দিতে হবে। অপরদিকে নার্স এভাবে হুট করে রুমে চলে আসায় অবনীর ভয়ঙ্কর রাগ উঠে যায়, কারণ সে আকাশের সাথে একাকিত্ব সময় কাটাতে চেয়েছিল। কিন্তু তার ইচ্ছের মাঝে নার্স এসে বাধা দেওয়ায় অবনীর রাগের পরিমাণ এত বেশি হয় যে তার হাত আবার দৈত্যাকার ছুরিতে পরিবর্তন হয়ে যায়, যেটা দেখে সেই নার্স সজোরে এক চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে সেখানেই বেহুশ হয়ে পড়ে যায়। নার্সের এমন ভয়াবহ অবস্থা দেখে আকাশ অবনীর মুখ চেপে ধরে তাকে বলে, এই অবনী, তুমি এটা কি করলে? তোমার হাতের দৈত্যাকার ছুরিটা দেখে তো নার্স অজ্ঞান হয়ে গিয়েছে। এবার যদি তার জ্ঞান ফেরার পর সে তোমার কথা মানুষজনকে বলে দেয়, তখন তুমি কি করবে? তোমার পরিচয় তো সবাই জেনে যাবে। এমনিতেই শহরের অবস্থা ভালো না, প্রশাসন হাত পা বেঁধে নেমেছে মাঠে। তারা ওইসব হনুমানদের দলকে ধরতে পারবে না ঠিক, কিন্তু দেখা যাবে শেষমেশ তারা তোমায় উঠিয়ে নিয়ে গিয়েছে। আমি যা করেছি একদম ঠিক করেছি, কারণ সে প্রথমত অনুমতি ছাড়া রুমে প্রবেশ করেছে, তার উপরে সে আমার এত সুন্দর মুহূর্তটাকে ধূলিসাৎ করে দিয়েছে। আমি কত সুন্দর আপনার বুকে মাথা দিয়ে শুয়েছিলাম, কিন্তু এই শয়তান নার্স সবকিছু শেষ করে দিয়েছে। তাই তার উপরে রাগ করে এমনটা করেছি। আর বাকি রইল আমার আসল পরিচয় লোকজনের সম্মুখে বলে দেওয়া, সেটা সে কখনোই করতে পারবে না, কারণ আমি জানি আপনি সেটা কখনোই করতে দিবেন না তাকে। আর যদি ভুলক্রমে সে আমার আসল পরিচয় কোনোভাবে কাউকে বলেও থাকে, তাহলে আমার কিচ্ছু হবে না। তার বলার অধিজোর আমার কথা প্রশাসনের কানে পৌঁছাবে, তারপরে তারা আমাকে গ্রেফতার করতে আসবে। কিন্তু আমি জানি সেটা এই জন্মে কখনোই হবে না, কারণ আপনি সেটা করতে দিবেন না। তাই আপনি থাকতে আমার কোনো টেনশনই নাই, আমি বিন্দাস করে বেড়াবো। হ্যাঁ, আমি এমনটা কখনোই হতে দেব না, কিন্তু তারপরেও তোমার সতর্ক থাকা প্রয়োজন। আমি তোমায় প্রোটেক্ট করব বলেই যে তুমি সবসময় বিপদের দিকে তেড়ে যাবে, এটা কিন্তু একদম ভুল। লিমিটের ভিতরে থেকে সব করো, তারপর আমি দেখব তোমার কে কি ক্ষতি করতে পারে। কিন্তু এমন ভুল করা কিন্তু আর চলবে না। আচ্ছা, আর ভুল করবো না। এবারের মতো আপনি এই নার্সকে সামলে নিন। দেখছি। আর শোনো, এখন তোমার সেলাইন নেবার সময় হয়ে গিয়েছে। আমি বাইরে গিয়ে আগে কাজের মহিলাকে পাঠিয়ে এই নার্সকে রুম থেকে সরিয়ে অন্য রুমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। তারপর তার জ্ঞান ফিরে আসলে বাকিটা আমি দেখে নেব। আর বাকি আরেকজন নার্সকে কিছু সময় পরেই পাঠিয়ে দিয়ে তোমার শরীরে সেলাইন দিতে বলবো। তুমি শুয়ে থাকো, আমি কাজ শেষ করে তোমার খাবারও পাঠানোর ব্যবস্থা করছি। খাবারটা পাঠাবেন না, সেটা আপনি নিজেই নিয়ে আসবেন, তারপর সেটা আপনি নিজের হাতেই আমাকে খাইয়ে দেবেন। না হয় এক লোকমা খাবারও আমি আমার মুখে তুলব না। আমার একটু কাজ আছে অবনী, তুমি আপাতত কাজের মহিলার হাতেই খেয়ে নাও। মহাশয়, আমি যা বলার বলে দিয়েছি, আপনি আমাকে খাবার খাওয়াবেন, না হয় আমার কথা নড়চড় হবে না। ওফ, ঠিক আছে, আমি খাবার নিয়ে আসবো। এই তো এত সময় লাইনে এসেছে। আচ্ছা, এখন গেলাম। তারপর অবনীকে রুমে রেখে আমি রুম থেকে বেরিয়ে একজন কাজের মহিলাকে ইশারা করে নার্সের কথাটা বললাম, যে নার্সকে অন্য একটা রুমে নিয়ে গিয়ে তার জ্ঞান ফেরাবার ব্যবস্থা করতে। কাজের মহিলা আমার ইশারার মতন কাজে লেগে পড়েছে। যাক, ভাগ্যিস নার্সের চিৎকারের আওয়াজটা রুমের বাহিরে যায়নি, না হয়তো ডক্টর আর বাকি একজন নার্স তারাও চিৎকারের আওয়াজ শুনে ফেলত, যার ফলে দেখা যেত তিনজনকেই আমার সামাল দিতে হচ্ছে। কিন্তু রুমটা সাউন্ডপ্রুফ হওয়ার কারণে সেসব কিছু থেকে বেঁচে গিয়েছি। আচ্ছা, এবার গিয়ে বাকি একজন নার্সকে বলে অবনীর শরীরে সেলাইন লাগিয়ে দিতে। নার্সের রুম আমার থেকে কিছুটা দূরে। হেঁটে হেঁটে নার্সের রুমে গিয়ে বললাম অবনীর শরীরে সেলাইন লাগিয়ে দিতে। পরে নিচে চলে এলাম অবনীর জন্য খাবার নিতে। নিচে আসতেই মুজাহিদ জিজ্ঞাসা করল, ভাই, আপনি ভাবিকে উপরে একা রেখে নিচে কেন এসেছেন? আরে আর বলিস না, অবনী আমার হাতে ছাড়া নাকি কারো হাতে খাবার খাবেই না, তাই নিজেই আসলাম ওর জন্য খাবার নিতে। ভাই, আপনি সেটা একজনকে ডেকে বললেই তো হতো। আপনি খামোখা কষ্ট করে নিচে আসতে গেলেন কেন? আরে সমস্যা নাই। না ভাই, আপনি চলে যান, উপরে ভাবি একা। আমি বুয়াকে দিয়ে খাবার পাঠাচ্ছি। ভাবির খাবারের পাশাপাশি আপনার খাবারটাও নিয়ে যাবে। আচ্ছা। মুজাহিদের কথা শুনে নিজের রুমে চলে আসলাম। রুমে এসে দেখি
নার্স অবনীর হাতে স্লাইন লাগাচ্ছে, তাই কথাবার্তা না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। নার্সের স্লাইন লাগানো শেষ হতেই নার্সকে বললাম, আপনি নিজের রুমে গিয়ে খাওয়া দাওয়া করে নেন, আমি অবনীর কাছে আছি। আচ্ছা। নার্স আমার কথা মতন রুম থেকে বেরিয়ে গেল। নার্স রুম থেকে বের হওয়ার কিছু সময় পরেই বুয়া আমার আর অবনীর জন্য খাবার নিয়ে এসেছে, তাই হাত ধুয়ে অবনীকে নিজের হাতে খাওয়াতে শুরু করলাম। মেয়েটা গপাগপ খেতে আরম্ভ করলো। মনে হচ্ছে যেন এই জীবনের প্রথম সে এত তৃপ্তি সহকারে খাবার খাচ্ছে। মেয়েটাকে খাওয়ানো শেষ করে নিজেও খেয়ে নিলাম। তারপর আবার কাজের বুয়াকে খবর লাগিয়ে দিলাম, খাবারের বাসনগুলো নিয়ে যেতে বললাম। বুয়া এসে খাবারের বাসনগুলো নিয়ে গেল, আর আমি অবনীর পাশে হেলান দিয়ে বসে পড়লাম। মেয়েটা আমার পাশেই শুয়ে আছে। আমি খাটের সাথে বসে হেলান দিয়ে ফোন টিপছি। তখনই অবনী বলে উঠল, ফোনটা রেখে দিয়ে আমায় আগের মতো বুকে নিন, না হলে আমার পাশে শুয়ে আমায় জড়িয়ে ধরুন, এই দুটোর যে কোনো একটা করুন। অবনী, তোমার হাতে স্যালাইন লাগানো, আমি তোমায় যেভাবেই জড়িয়ে ধরি না কেন এতে তোমার সমস্যা হবে। দেখা যাবে কোনোভাবে হাতে নরাখে আঘাত লাগবে তোমার। না, আমার কোনো সমস্যা হবে না, আপনি জাস্ট আমায় জড়িয়ে ধরলেই হবে, বাকি আমি ব্যথা পেলে পাবো। অবশ্য আমার ব্যথা লাগবে না, কারণ যেই হাতে স্যালাইন দিয়েছে সেই হাতে ধরলো ধাতু রয়েছে, যার কারণে কোনো প্রকার চোট লাগবে না হাতে। অবনী, তোমার এক হাত পোড়া আর এক হাত স্যালাইন, দেখবে কোনো না কোনো একটা বিপদ হবেই। এই যে আমি বললাম না আমার কোনো সমস্যা হবে না, আপনি আমায় জড়িয়ে ধরুন। আচ্ছা, মেয়েটার সাথে আর তর্কে জড়ালাম না, কারণ অবনী যে নাছোড় বান্দা সেটা আমার বুঝে এসে গিয়েছে। তাই আমি তার পাশে শুয়ে চুপচাপ তাকে জড়িয়ে ধরলাম। আমি তাকে জড়িয়ে ধরতেই সে তার মুখ আমার বুকের কাছে এনে নিবিড়ভাবে তার ঠোঁট জোড়া দিয়ে আমার বুকে স্পর্শ করতে আরম্ভ করেছে। আমি তার স্পর্শে শিউরে উঠছি, কিন্তু তার আচরণে কোনো প্রকারের রিয়্যাক্ট করলাম না, কারণ সে যে আমাকে কাছে পেলে উন্মাদ হয়ে যায় তার এই বিষয় সম্পর্কেও আমার জানতে বাকি নেই। এভাবে বেশ কিছু সময় কেটে যায়। মেয়েটা আমার বুকে স্পর্শ করতে করতেই ঘুমিয়ে পড়েছে। মেয়েটা ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পর আমিও ঘুমিয়ে পড়লাম তার সাথে সাথে। এক ঘুমে মাগরিবের ওয়াক্ত হয়ে গিয়েছে। মসজিদের মাইকে আজান দিচ্ছে। ঘুমের ইতি টেনে দিয়ে বিছানা ছেড়ে উঠে পড়লাম, কিন্তু অবনী এখনো ঘুমাচ্ছে, তাই তাকে আর না ডেকে আমি বিছানা ছেড়ে নিজের মতন উঠে গেলাম। বিছানা ছেড়ে উঠে সর্বপ্রথম ফ্রেশ হয়ে নিলাম, তারপর রুম থেকে বেরিয়ে নিচে চলে গেলাম। নিচে যেতেই দেখি ছেলেপেলে সবাই জটলা পাকিয়ে বসে আছে। আমি নিচে যেতেই মুজাহিদ আমাকে দেখে সবাইকে উদ্দেশ্য করে বলল, আকাশ ভাই এসেছে, তোরা সবাই চুপ থাক। কি হয়েছে মুজাহিদ, তোরা সবাই এভাবে জটলা পাকিয়ে বসে আছিস কেন? ভাই আপনাকে কিছু বলার ছিল, আর আমরা এমনিতেই বসে সবাই মিলে কথাবার্তা বলছিলাম। আচ্ছা, কি কথা বল। ভাই, ডক্টর আর নার্স আমাদের ছেলেপেলে দেখে অনেক ঘাবড়ে আছে, তবে আমি সেই নার্সকে ভালো করে বুঝিয়ে দিয়েছি যে কিনা ভাবির বিষয়ে জেনে গিয়েছে। নার্সের জ্ঞান ফিরবার পর বুয়া এসে আমায় খবর দেই, তখন আপনি ঘুমোচ্ছিলেন, তাই আপনাকে না ডেকে আমি নার্সের কাছেই গিয়েছি। তখন নার্সের কাছে গিয়ে দেখি সে ভয়ে কাতর হয়ে আছে। তার ভয়াবহ অবস্থা দেখে তাকে জিজ্ঞেস করি কি হয়েছে। তখন সে আমাকে ভাবির নাম বলে। ভাবির নাম শুনতেই আমি বুঝে যাই আসল কাহিনী কি, তাই তাকে শুরুতে শান্ত করি, তারপর তাকে সবটা বুঝিয়ে বলি। কিন্তু সমস্যা হচ্ছে বাকি একজন নার্স আর ডক্টরকে নিয়ে। তারা এখান থেকে চলে যেতে যাচ্ছে, কিন্তু আমি ওদেরকে আটকাচ্ছি। ভালো করেছিস, তবে তারপরেও তুই ডক্টরকে গিয়ে ভালো করে বুঝিয়ে বল, ভয় না পেতে। অবনী একটু সুস্থ হলেই তাদেরকে দিয়ে আসা হবে। ঠিক আছে ভাই, আমি বলে দিব, কিন্তু গুরুত্বপূর্ণ কথাটাই এখনো আপনাকে বলা বাকি। কি গুরুত্বপূর্ণ কথা? ভাই, প্রশাসনের কানে কিভাবে যেন ভাবির কথা পৌঁছে গেছে, আর এটাও প্রশাসন জেনে গেছে যে অবনী ভাবি আপনার কাছে আছে। আর উপরে মিনিস্টার সাহেব একটু আগে রাজভাইকে ফোন করে জানিয়েছে ড্রয়েডের লোকজন নাকি তার কাছে হুমকি ভরা একটা বার্তা পাঠিয়েছে। মানে হলো ড্রয়েডের লোকজন মিনিস্টার সাহেবের সাথে একটা চুক্তিতে আসতে চাচ্ছে। তারা মিনিস্টার সাহেবকে বলেছে অবনী ভাবিকে যেন যে কোনো উপায়ে তাদের হাতে তুলে দেওয়া হয়, তাহলে তারা আর কোনো
দাঙ্গা ফাসাদ বা হামলা করবেন না শহরে, না হয়তো তারা শহরকে নাকি নরক বানিয়ে দিবে। যেই জন্য মিনিস্টার সাহেব রাজভাইকে ফোন করে বলেছে অবনী ভাবিকে যেন মিনিস্টার সাহেবের হাতে তুলে দেওয়া হয়। তিনি অবনী ভাবিকে ড্রয়েডের লোকজনের হাতে তুলে দিয়ে সমস্ত দাঙ্গা ফাসাদ শেষ করতে যাচ্ছেন। কি এই কথা বলেছে মিনিস্টার সাহেব? ভাই। এই রাজ কোথায়? ভাই, রাজভাই একটু আগে তো এখানেই ছিল, এখন হয়তো কোথাও গিয়েছে। সে যেখানেই থাকুক না কেন, মুজাহিদ তুই তাকে ফোন করে জলদি বাংলোয় আসতে বল। ঠিক আছে ভাই, বলছি। মুজাহিদ আকাশের কথা মতন রাজকে ফোন করে আসতে বলে। রাজ আকাশের কথা শুনে জলদি বাংলোয় এসে হাজির হয়। আকাশ রাজকে দেখে জিজ্ঞাসা করে, রাজ, তোকে মিনিস্টার সাহেব নাকি ফোন করে অবনীকে তার হাতে হস্তান্তর করার কথা বলেছে? জি ভাই, ফোন করে এমনটাই বলেছে। তুই কি তাকে বলিসনি যে অবনী আমার কি লাগে? না ভাই, আমি সেভাবে বলিনি, তবে এটুকু বলেছি যে এই বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে। ঠিক আছে, লাউড দিয়ে ফোন লাগা মিনিস্টার সাহেবকে। আচ্ছা ভাই, লাগাচ্ছি। রাজ আকাশের কথা মতন মিনিস্টার সাহেবকে ফোন লাগায়। অপর পাশ থেকে মিনিস্টার সাহেব ফোন রিসিভ করতেই এপাশ থেকে আকাশ বলে ওঠে, মিনিস্টার সাহেব, আমি আকাশ বলছি। আপনি নাকি লেডি কিলারকে আপনার হাতে তুলে দিতে বলেছেন? জি ভাই, কারণ সেই মেয়ে সমস্ত দাঙ্গা ফাসাদের কারণ। ড্রয়েডের লোকজন সেই মেয়েকে পেলে শহরের উপরেই আর কোনো ধরনের হামলা করবে না, তারা এমনটাই আমাকে বলেছে। মিনিস্টার সাহেব, সে নামে লেডি কিলার হলেও বাস্তবে সে ভালোর পক্ষ নিয়েই কাজ করে, তাই তার পিছু নেওয়া আপনারা ছেড়ে দিন। কারণ আসল শয়তান হচ্ছে ড্রয়েডের লোকজন। আপনারা শয়তানের হাতে ভালো মানুষকে তুলে দিয়ে শয়তানের শয়তানি বন্ধ করতে পারবেন না। ভাই, তারপরেও লেডি কিলারকে আমাদের হাতে তুলে দিন, আমরা তাকে ড্রয়েডের লোকজনের হাতে তুলে না দিলেও স্পেশাল জেলখানায় বন্দি করে রাখবো, কারণ সে কোনো সাধারণ মানুষ না, তাই তার অধিকার নেই মানুষের মধ্যে থেকে বসবাস করার। মিনিস্টার সাহেবের কথা শুনে আকাশের পায়ের রক্ত মাথায় উঠে যায়, যার ফলে সে চেঁচিয়ে মিনিস্টার সাহেবকে বলে ওঠে, এই বেটা, লাগামহীন কথাবার্তা একদম কমিয়ে বলবি, না হয় কণ্ঠনালী একদম টেনে ছিঁড়ে ফেলবো। তুই কোন সাহস ওকে জেলখানায় বন্দি করার কথা বলছিস? উল্লুকের বংশধর, তুই কি জানিস সে আমার কি লাগে? অবশ্যই জানিস না, কিন্তু এখন জেনে রাখ, সে আমার ভবিষ্যৎ বউ হবে। আর তাই ওর দিকে কেউ ভুলেও চোখ তুলে তাকাবার মতন সাহস করবি না। না হয় ড্রয়েডের লোকজন কি ধ্বংসযজ্ঞ চালিয়েছে, আমি যেটা চালাবো তাতে করে তোদের সব কয়টা মারা পড়বি। আকাশের রাগান্বিত কথা শুনে মিনিস্টার সাহেব ভয় পেয়ে যায়, তাই সে আকাশকে বলে, ভাই, আমাদের ভুল হয়ে গেছে, আমি জানতাম না যে ওনার সাথে আপনার কোনো কানেকশন আছে। আমি ভেবেছি আপনি শুধু তাকে পাকড়াও করেছেন, কিন্তু তিনি যে আপনার ভবিষ্যৎ বউ হবে বা আপনি ওনার সুরক্ষা করছেন সেই বিষয়ে আমি একদম অজানা ছিলাম, তাই আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। তোর ক্ষমা রাখ তোর কাছে। তুই যেখানেই থাকিস না কেন, জলদি এসে আমার সাথে দেখা করবি, না হয় তোর কেয়ামত রটিয়ে দেব। না ভাই, আমি এখনই আপনার সাথে এসে দেখা করছি। এই রাজ, বেটাকে যে কোনো একটা লোকেশনে আসতে বলে ফোন কাট। ঠিক আছে ভাই। মিনিস্টার, আমি ফোন রাখলাম। আপনি বিএস শপিং কমপ্লেক্সের সামনে বরাবর একটা রেস্টুরেন্ট আছে, সেখানে এসে দেখা করুন। রাজ মিনিস্টার সাহেবকে লোকেশন বলে দিয়ে ফোন কেটে দেয়। রাজ ফোন কাটতেই আকাশকে সবাইকে বলে, এই তোরা গাড়ি ঘোড়া সবকিছু রেডি কর, আমি একবার উপর থেকে গিয়ে অবনীকে দেখে আসছি। আকাশের কথা মতন সবাই গিয়ে গাড়িতে বসে, আর আকাশ উপরে আসে অবনীকে দেখার জন্য। সে রুমে এসে দেখে অবনীর ঘুম ভেঙে গেছে, আর সে আকাশের দিকে তাকিয়ে আছে, আর তার হাতের স্যালাইনটাও শেষ। তাই আকাশ অবনীর হাত থেকে স্যালাইনটা খুলে দিয়ে তাকে বলে, অবনী, তুমি বাসায় শুয়ে শুয়ে রেস্ট করো, একটু পর বুয়া এসে তোমায় নাস্তা খাইয়ে দিয়ে যাবে। আমি একটু বাইরে যাচ্ছি, আমার একটা কাজ আছে। এই যে, আমার না রুমে শুয়ে থাকতে ভালো লাগছে না, আমার অনেক বোরিং লাগছে। আপনি যেখানেই যান না কেন আমাকে সঙ্গে করে নিয়ে চলুন, তাতে করে অন্তত আমার বোরিং লাগাটা কমে যাবে।
অবনীর কথা কিছুক্ষণ চিন্তা ভাবনা করে তাকে সঙ্গে নিয়ে নিলাম, কারণ একটা মানুষের সারাটা দিন রুমে বন্দি হয়ে থাকতে অবশ্যই বিরক্ত লাগবে। তাই তাকে উঠিয়ে মুখ ধুইয়ে দিলাম। তারপর তাকে নিজের সাথে করে ধরে ধরে গাড়ি পর্যন্ত আসলাম। পরে গাড়িতে আমার পাশের সিটে বসিয়ে এক হাত দিয়ে তাকে জড়িয়ে ধরে রাখলাম আর ড্রাইভারকে বললাম গাড়ি স্টার্ট করতে। কিছুক্ষণ যাত্রাপথ করার পরে বিএম শপিং কমপ্লেক্সের সামনে চলে এসেছি। সেখানে এসে দেখি আমার আগেই মিনিস্টার সাহেব এসে দাঁড়িয়ে আছে, আর তার পাশে আর্মি পুলিশ দাঁড়িয়ে তাকে পাহারা দিচ্ছে। কিন্তু আমার এতে কিছুই যায় আসে না। তাকে যে পাহারা দেবে দিক, ব্যাটাকে থাপড়ে তার কানপাটি গরম করব এবং ভালোভাবে শাসাবো, এটাই আমার মোটিভ। তাই অবনী এবং সবাইকে গাড়িতে বসতে বলে আমি একাই মিনিস্টার সাহেবের কাছে চলে গেলাম। সে আমাকে দেখতে পেয়ে বসার জন্য রেস্টুরেন্টের ভিতর থেকে একটা চেয়ার এনে এগিয়ে দিল, কিন্তু আমি চেয়ারে না বসে চিন্তা ভাবনা অনুযায়ী প্রথম যাত্রাতেই ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিয়েছি মিনিস্টার সাহেবের গালে, যেটা দেখে মিনিস্টার সাহেবের সঙ্গে আসা এক পুলিশ অফিসার পাশ থেকে দৌড়ে এসে আমার পায়ের মধ্যে পিস্তলের ডাট দিয়ে সজোরে একটা বাড়ি মেরে দিল, যার ফলে আমি ব্যথার চোটে হালকা করে চেঁচিয়ে উঠলাম। আর আমার চেঁচানোর শব্দ শুনে মিনিস্টার সাহেব সেই পুলিশ অফিসারের গায়ে কষে একটা লাথি মেরে দিয়ে বলল, এই হারামির বাচ্চা, তুই কার গায়ে আঘাত করেছিস? তুই জানিস এটা কে? পুলিশ অফিসার মিনিস্টার সাহেবের কথা শুনে হা করে তাকিয়ে আছে মিনিস্টার সাহেবের দিকে, কারণ সে মিনিস্টার সাহেবকে রক্ষা করলো। আর মিনিস্টার সাহেব এই কিনা তাকে থাপ্পড় মেরে বকাঝকা করছে। সে পুরোপুরি হতভম্ব হয়ে মিনিস্টার সাহেবের দিকে তাকিয়ে আছে। মিনিস্টার সাহেব তার আহম্মকের মতন তাকিয়ে থাকা দেখে তাকে আর একটা থাপ্পড় মারতে যাবে, তখনই অবনী গাড়ি থেকে ছুটে এসে সেই পুলিশ অফিসারকে কুপিয়ে তার শরীর কয়েক হাজার টুকরোতে বিভক্ত করে ফেলে। কিন্তু অবনী এতেও থামে না, কারণ তার প্রিয় মানুষের গায়ে পুলিশ আঘাত করেছে। তাই সে দৈত্যের মতন মুহূর্তের মধ্যেই মিনিস্টার সাহেবের সাথে আসা সকল পুলিশ অফিসারকে কুপিয়ে হত্যা করে ফেলে। এই ভয়াবহ দৃশ্য দেখে মিনিস্টার সাহেবের চোখ কপালে উঠে যায়। তখনই আকাশ মিনিস্টার সাহেবকে বলে, এবার ঠেলা সামলাও, অনেক তো পাকনা গজিয়েছে তোমাদের। এবার এই দৈত্য তোমাদের সমস্ত পাকনা কেটে হাতে ধরিয়ে দেবে। এজন্যই বলে যে বুঝে শুনে কদম না ফেললে নিজের পা কাটা পড়ে। এবার সেটা তোমরা নিজের চোখেই দেখতে পারবে। অবনীর ভয়ানক রূপ দেখার পাশাপাশি আকাশের কথাবার্তা শুনে মিনিস্টার সাহেবের গলার পানি শুকিয়ে যায়। সে ভয়ের চোটে কি করবে তালগোল হারিয়ে ফেলেছে। তাই সে পাগলের মতন আকাশের পায়ে চাপটে জড়িয়ে ধরে বলতে থাকে, ভাই, আপনার পায়ে পড়ি, আপনি আমাদেরকে ওই মানুষরূপী দৈত্য থেকে বাঁচান, না হয় আমাদের বাকি সবাইকে মেরে একই হাল করবে। কেন মিনিস্টার সাহেব, এখন কেন? আসার আগে সবাইকে বুঝিয়ে বলতে পারেন নাই আমার বিষয়ে? পুলিশ কি করে আমার গায়ে আঘাত করে? ভাই, আমার ভুল হয়ে গেছে। আমি আমার ভুলের জন্য আপনার পা ধরে ক্ষমা চাইছি। আপনি প্লিজ ওনাকে শান্ত করুন। ঠিক আছে, আপনি পা ছাড়ুন আমার। আর অবনী, তুমি শান্ত হও, ওরা ওদের ভুলটা বুঝতে পেরেছে। আকাশের কথায় মিনিস্টার সাহেব আকাশের পা ছেড়ে দেয়, আর অবনীও আবার মানসিক রূপে ফিরে আসে। অবনী মানসিক রূপে ফিরে আসার পর আকাশের কাছে এসে দাঁড়ায়। তখন আকাশ অবনীকে নিজের কাছে টেনে নিয়ে মিনিস্টার সাহেবকে বলে, মিনিস্টার সাহেব, ভবিষ্যতে কোনোদিনও ভুল করেও ওর দিকে আঙুল তুলবেন না এবং ওকে ধরার চেষ্টাও করবেন না, কারণ তাকে আমি ভালোবাসি। ওর দিকে কেউ আঙুল তুললে তার পুরো দেহটাই মাটির নিচে চলে যাবে। না ভাই, আর কেউ ওনাদেরকে আঙুল তুলবে না। আর আঙুল তোলা তো বহু দূরের কথা, ওনার দিকে তাকিয়ে আর কখনো কেউ ভিন্ন রকমের দৃষ্টিপাত করেও তাকাবে না। মনে থাকে জানো? অবশ্যই থাকবে ভাই। এবার তাহলে আমি চললাম। আপনি আপনার এই পুলিশ ফোর্সকে নিয়ে দাফন কাফন করার ব্যবস্থা করেন, আর কিভাবে এই বিষয়টা ধামাচাপা দিবেন সেটা আপনিই জানেন। কিন্তু মনে রাখবেন, লেডি কিলারের নাম যেন ভুলেও এসবের মাঝে না আসে। না ভাই, ওনার নাম আসবে না। আমি বলে দিব ড্রয়েডের লোকজন এদেরকে মেরেছে। কিন্তু ভাই, ড্রয়েডের লোকজনকে কি করবেন? ওরা যে একের পর এক অনিষ্ট করে চলছে শহরে। সে আমি দেখে নেব, ওসব নিয়ে আপনাদের ভাবতে হবে না। কারণ ড্রয়েডের লোকজন বর্তমানে বলতে গেলে আমার জীবনের সবচাইতে বড় শত্রু। ওরা আমার প্রিয় মানুষটার উপরে হামলা করেছে, ওদের একটাকেও আমি ছাড়ছি না।
আচ্ছা ভাই। এবার আমি চললাম। আর হ্যাঁ, আমার আচরণে কোনো ধরনের মনে কষ্ট রাখিয়েন না। না ভাই, কোনো ধরনের কষ্ট নেই আমার মনে, কারণ বেয়াদবি করেছি, সেটার ফল পাওয়াটা আমার প্রাপ্য ছিল। আর কোনো কথা না বাড়িয়ে অবনীকে সাথে করে নিয়ে এসে গাড়িতে বসলাম। তখনই রাজ বলে উঠল, ভাই, আপনার গায়ে আঘাত করা মাত্রই ইচ্ছে করছিল গাড়ি থেকে নেমে গিয়ে সব কয়টাকে কুপিয়ে টুকরো টুকরো করে ফেলি। আমরা সবাই কিন্তু সেই পজিশন নিয়েই ফেলেছিলাম, কিন্তু তার আগেই অবনী ভাবি গিয়ে পুলিশ ফোর্সকে আজাইরের হাতে সঁপে দিয়ে এসেছে। আচ্ছা বাদ দে এখন এসব কথা, যা হয়েছে হয়েছে। আর এখন জলদি বাসায় চল, কারণ অবনীর শরীর এমনিতেও ভালো না। তার উপরে সে আবার নিজের দৈত্যাকার রূপ ধারণ করেছে, যার কারণে তার শরীর আবারও খারাপ করবে। তাই জলদি বাড়ি ফিরে গিয়ে অবনীকে রেস্ট করতে দেওয়া উচিত। আচ্ছা ভাই। এই ড্রাইভার, গাড়ি জলদি টেনে বাংলোয় পৌঁছাও। ড্রাইভার আমার কথা মতন গাড়ি স্টার্ট করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। আর আমি অবনীকে এক হাত দিয়ে ধরে রেখেছি, কারণ মেয়েটার চোখ মুখ লাল হয়ে আছে। তার উপরে অবনী অস্বস্তিকর নিঃশ্বাস ফেলছে, যেটা দেখে আমার বুঝতে বাকি নেই যে অবনী নিজের শরীরের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলেছে। তাই তাকে আগলে নিয়ে বাসায় পৌঁছালাম। বাসায় পৌঁছে কোনো কথাবার্তা ছাড়া অবনীকে কোলে উঠিয়ে নিয়ে নিজের রুমে এনে তাকে শুইয়ে দিলাম। সে আমার এমন কাণ্ড কারখানা দেখে মুস্কি মুস্কি হাসছে। তার এমন মুস্কি হাসি দেখে তাকে জিজ্ঞেস করলাম, এই অবনী, তুমি এখনো হাসছো? তোমার শরীরের অবস্থা দেখে আমার ভিতরে অস্বস্তি কাজ করছে, আর তুমি কিনা মুস্কি মুস্কি হাসছো? হ্যাঁ, আমার শরীর দুর্বল হয়ে গেছে, কিন্তু আমার জন্য আপনার পাগলামোটা দেখে না হেসে আর পারলাম না। ইস, কত ভালোবাসেন আপনি আমাকে। আমার খারাপ লাগছে দেখে আপনি আমায় গাড়ি থেকে নামার আগেই কোলে উঠিয়ে নিয়ে রুমে এসেছেন। তো তোমায় কি হাঁটিয়ে হাঁটিয়ে রুমে আনবো নাকি? তা করলাম মন্দ হতো না, কারণ আপনি সাথে থাকলে আমি কখনোই খারাপ লাগাটা উপভোগ করি না। দেখো, একদম পাগলামি মার্কা কথাবার্তা বলবে না। আমি আছি তোমায় নিয়ে টেনশনে, আর তুমি কি না আমার ভালোবাসায় দেউলে হয়ে আছো। এটা কিন্তু ঠিক না অবনী। আর তোমার আজকের আচরণটা কিন্তু আমার একদম ভালো লাগেনি, কারণ তুমি অসুস্থ, পুলিশ আমায় আঘাত করেছে, সেটার জন্য কিন্তু ছেলেপেলে ছিল। তোমার খামোখা ওসব করাটা প্রয়োজন ছিল না। দেখুন, আমার ঠিক ব্যাঠিক সমস্ত কিছুই আপনাকে ঘিরে। আমি যেই অবস্থাতেই থাকি না কেন, আমার সামনে আপনার গায়ে কেউ আঘাত করলে তার কিয়ামত রটিয়ে দেব আমি, যেমনটা আমি আগেও বলেছি। আর আমার নিজেকে নিয়ে কোনো টেনশন নেই, আমার টেনশন শুধু আপনাকে নিয়ে। এই তুমি আগেও করেছো মানে? বুঝলাম না। মানে হলো, কলেজের প্রথম দিনের কথা মনে করেন। কলেজে যেদিন আমায় ছেলেরা র্যাক দিচ্ছিল, তখন আপনার এক ইশারায় সবাই আমাদেরকে র্যাক দেওয়া বাদ দিয়ে রেখে চলে যায়। আর সেই দিনই আপনার পার্সোনালিটি আমার ভালো লাগে, যেই পার্সোনালিটির উপরে প্রথম দিনই আমি ক্রাশ খেয়ে বসি। কিন্তু দুর্ভাগ্যবশত আমার র্যাগিং দেওয়ার ছেলেদের মধ্যে থেকে একজন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল আপনাকে শিক্ষা দেবে বলে, কারণ আপনার জন্য নাকি তারা কলেজে কিছুই করতে পারে না। তাদের সেই প্ল্যান আমি কোনো না কোনোভাবে জেনে যাই, তাই আমি তাকে আজরাইলের হাতে সঁপে দিয়েছি। তাকে ওয়াশরুমের ভিতরে মেরে তার লাশের ভয়ানক অবস্থা বানিয়ে দিয়েছি, যাতে করে সবাই দেখে ভয় পায়। আর তারপরে আপনি যখন আয়নার সামনে গিয়ে দাঁড়ান, তখন আয়নার ভিতর থেকে একটা ডিমনিক ফিগার আপনার সাথে কথা বলে, যেটা কিনা আমিই ছিলাম। আমি চেয়েছিলাম আপনাকে ভয় দেখিয়ে সবাই থেকে দূরে রাখতে, কিন্তু আপনি তো সেই বদের বদ, সজোরে ঘুষি মেরে সেই আয়নাটাকে ভেঙে চুরমার করে দিয়েছেন। তারপর তো আরো পাগল হয়ে যায় আপনার প্রতি। আর আমার সেই পাগলপ্রান্তিটাই আজ পরিপূর্ণ ভালোবাসায় রূপ নিয়েছে। আর আমার সেই পাগলপ্রান্তিটাই আমাকে আপনার ঘনিষ্ঠ করেছে। সেখানে আমি আপনার জন্য পাগলামি করবো না কেন? আপনি তো আমার পাগলামির আসল উৎস। অবনীর কথা শুনে ব্যাপকভাবে চমকে গেলাম, কারণ এই মেয়ে দেখি সাইকো টাইপের প্রেমিকা, যার কিনা সাইকোগিরির কোনো লিমিটেশন নাই। এক কথায় বলা চলে সে উম্মাদ। সে আমার জন্য নিজেকে শেষ করেও দিতে পারে, এবং সে আমার জন্য একাধিক মানুষকে মেরেও তাদেরকে উপরের টিকিট ধরিয়ে দিতে পারে। অবনীর এমন ভয়ানক মাপের ভালোবাসা দেখে পুরোপুরি চমকে গেলাম।
মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না, যেটা দেখে অবনী আমায় বলে উঠল, দেখুন, আপনি সুস্থ স্বাভাবিকভাবে আমার কাছে থাকলেই আমি মমের মতো হয়ে থাকবো। না হয়তো আপনার কিছু হলে বা আপনার কেউ কোনো ক্ষতি করতে চাইলে আমি হায়না হয়ে যাব। তখন মনে করেন হাজার খানিক প্রাণ নিলেও আমার ভিতরে অনুশোচনা কাজ করবে না। অবনীর কথা শুনে এবার আর চুপসে থাকতে পারলাম না, তাই তাকে বললাম, অবনী, তুমি একদম এমন কিছু করবে না। আমি তোমার আছি, তোমারই থাকবো। আর একটা কথা তুমি জেনে রাখো, তুমি আমায় নিয়ে যেমনটা মনে করছো তেমন কিন্তু কিছুই না। কারণ তোমার প্রিয় মানুষটারও কিন্তু নাম ডাক কম না। তার সাথে পাঙ্গা নিতে এখনো অনেক বড় বড় লোকেরা ভয় পায়। তাই আমার কেউ ক্ষতি করবে আশা করি এমনটা কখনোই হবে না। তাই তোমার কাছে আমার রিকোয়েস্ট, তুমি নিজেকে সংযত করো, না হয় লোক সামনে তোমার আসল পরিচয়টা ছড়িয়ে যাবে। আমি তো বললাম যে আমি মোমের মতো হয়ে থাকবো, খালি আপনি সুস্থ স্বাভাবিক থাকলেই হবে। আল্লাহর রহমতে আমি সুস্থ স্বাভাবিক আছি, আর আগামীতেও সুস্থ স্বাভাবিক থাকবো। তুমি খামোখা এসব নিয়ে চিন্তা বাদ দাও। ঠিক আছে, যাক, আমি আর এমনটা করব না। এই তো লক্ষ্মী মেয়ে। আচ্ছা, এবার শুয়ে তুমি রেস্ট করো। আমি নিচে গিয়ে রাজ, মুজাহিদ এদের বাকি সবার সাথে একটু কথা বলে আসছি। আচ্ছা। তারপর অবনীকে রেখে নিচে চলে আসলাম সবার সাথে কথা বলার জন্য। সবার সাথে বসে বসে ড্রয়েডের লোকজনের বিরুদ্ধে পরামর্শ করতে লাগলাম, কারণ তাদের দমানো উচিত, না হয়তো শহরটাকে তারা সবাই মিলে নরক বানিয়ে দেবে। তার উপরে তারা অনেক কয়বার অবনীর ওপরেও হামলা করেছে, অবনীকে তাদের সাথে বন্দি বানিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তারা পারেনি। তবে ড্রয়েডের লোকজন আগামীতে যে আবারও সেই অবনীর ওপর হামলা করবে না তার কোনো নিশ্চয়তা নেই। তাই সবার সাথে বসে পরামর্শ করতে লাগলাম, কিন্তু পরামর্শের এক পর্যায়ে গিয়ে থেমে গেল, কারণ ড্রয়েডের লোকজনের বিরুদ্ধে আমাদের কাছে কোনো প্রমাণ বা কিছুই নেই। আমরা কেউ এই জানি না যে তাদের লোকেশনটা কোথায়। তবে যেই একটা লোকেশন জানতাম, আমরা সবাই মিলে সেখানে গিয়েছিলাম, কিন্তু বেটারা সবাই মিলে তো গাট্টি গোস্তা গোল করে সেখান থেকে পালিয়েছে। তাই এখন আমাদের পরামর্শ করা যেই কথা, না করাও ঠিক এই কথা। পরামর্শ করা বাদ দিয়ে সেখান থেকে উপরে চলে আসলাম। উপরে আসতেই দেখি অবনী সাপের মতো মুচড়ামুচড়ি করছে বিছানার মধ্যে, যেটা দেখে দৌড়ে অবনীর কাছে গেলাম। অবনীর কাছে গিয়ে তাকে শুরুতে অনেকবার ডাকাডাকি করলাম, কিন্তু সে আমার কথার কোনো জবাবই দিল না, বরং তার ছটফটানির মাত্রাটা আরও প্রসার হয়ে গেল। সে এবার হাত পা ছোটাছুটি করতে আরম্ভ করেছে, যেটা দেখে তাকে নাড়িয়ে জিজ্ঞেস করলাম, হেই অবনী, কি হয়েছে তোমার? তুমি এমন অদ্ভুত আচরণ করছো কেন? তখনই সে খপ করে আমার হাত চেপে ধরে বলতে লাগলো, ড্রয়েডের লোকজন আমায় জোর করে তাদের সাথে নিয়ে যাচ্ছে, আপনি প্লিজ তাদের হাত থেকে আমাকে বাঁচান, আমি আপনাকে ছাড়া তাদের সাথে যেতে চাই না। অবনীর মুখে এমন কথাবার্তা শুনে তাকে জিজ্ঞেস করলাম, এই অবনী, তুমি কি সব অদ্ভুত ধরনের আচরণ করছো? আর তোমায় কে নিয়ে যাচ্ছে? তুমি তো আমার রুমেই শুয়ে আছো। আপনার রুমে শুয়ে আছি, কিন্তু আপনি ভালো করে একবার চারপাশে খেয়াল করুন। অবনীর কথা মতন চারপাশে নজর বোলাতেই আমার চোখ কপালে উঠে গেল, কারণ আমি নিজের রুম ছেড়ে অদ্ভুত একটা জায়গায় চলে এসেছি, যেই জায়গার চারপাশ থেকে ড্রয়েডের লোকজন আমাকে ঘিরে ধরেছে। আর আমার থেকেই কিছুটা দূরে অবনী আদমরার মতন মাটিতে পড়ে আছে, যেটা দেখে কিনা মুহূর্তের মাঝেই আমার হার্টবিট কাজ করা বন্ধ করে দিয়েছে। আমি শরীরে জোর দিয়ে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমি কোনো মতেই শ্বাস নিতে পারছি না। তখনই অদ্ভুতভাবে অবনী মাটি থেকে উঠে এসে আমার কানে কানে বলতে লাগলো, প্রিয়, আপনার কিছুই হয়নি, আপনার হার্টবিট ঠিক আছে, আপনি খামোখা ভয় পাচ্ছেন। আপনি এই ভয়কে নিজের ভেতর থেকে বের করে দিয়ে আমায় বাঁচিয়ে নিন, না হয় ড্রয়েডের লোকজন আমায় তাদের সাথে করে নিয়ে চলে যাবে। অবনী, আমি কি করে তোমাকে ড্রয়েডের লোকজনের হাত থেকে বাঁচাবো? ড্রয়েডের লোকজন তো আমাকে চারপাশ থেকে ঘিরে রেখেছে, তার উপরে চারপাশটা ঘুটঘুটে অন্ধকার। নিজেকে আর ড্রয়েডের লোকজনকে ছাড়া তো কিছুই দেখতে পাচ্ছি না। প্রিয়, তারা আপনার শরীরের একটা পশমও বাঁকা করতে পারবে না, কারণ আমার রক্ষা কবচটি আমি আপনার শরীরে বহু আগেই পরিধান করিয়ে দিয়েছি। আর এই ঘুটঘুটে অন্ধকার হওয়ার পিছনে একটা রহস্য আছে, যেটা আমি আপনাকে পরে বলবো। তবে আপনি মানুষ আকৃতির সব কিছুকেই দেখতে পাবেন।
যার জন্য এই অন্ধকার আপনার কোনো সমস্যা করবে না। আচ্ছা ঠিক আছে, তারা না হয় আমার কিছু করতে পারবে না, কিন্তু আমি তোমায় কি করে তাদের হাত থেকে বাঁচাবো? আপনি বর্তমানে যেই জায়গায় আছেন সেটা হচ্ছে আমার বাসা, আর এই বাসাতেই আমার ক্লোন আমি লুকিয়ে রেখেছিলাম। ড্রয়েডের লোকজন তাদের আধ্যাত্মিক শক্তির মাধ্যমে আমার বাসাটিকে নরকে পরিণত করে দিয়েছে। তার উপরে তারা আবার আমার সেই ক্লোনটাকে নিজেদের দখলে নিয়েছে, যার কারণে আমি আমার বেশি একটা শক্তির প্রয়োগ করতে পারছি না। তারা একবার যদি আমার সেই ক্লোনটাকে তাদের সাথে করে নিয়ে চলে যায়, তাহলে আমার আসল দেহটাকে আমার ক্লোনের সাথে সাথে সেখানেই চলে যেতে হবে। তারপর তারা আমার কোনো ক্লোন দ্বারা আমায় বন্দি করে ফেলবে। আপনি প্লিজ তাদের থেকে আমার ক্লোন উদ্ধার করুন, না হলে আমায় তারা তাদের সাথে নিয়ে যেতে পারবে না এবং আমার পুরোপুরি শক্তিও আমি ফিরে পাবো না। অবনী আকাশকে তার ক্লোনের ব্যাপারে বলে সে আবার গিয়ে আধমনার মতন মাটির উপরে শুয়ে পড়ে। অন্যদিকে আকাশ অবনীর এমন অদ্ভুত কর্মকাণ্ড দেখে ভ্যাবাচেকা খেয়ে যায়, কারণ অবনী শুরুতে আধমরার মতন মাটিতে পড়েছিল। পরবর্তীতে সে হুট করেই মাটি থেকে উঠে এসে আকাশকে কয়েকটা কথা বলে। পরবর্তীতে আবারও গিয়ে আধমরার মতন মাটিতে গিয়ে শুয়ে পড়ে, যেটা দেখে আকাশের বেশ অদ্ভুত লাগে। কিন্তু সে এই ব্যাপারে চিন্তা ধান্তা করে বেশি একটা সময় নষ্ট করে না, কারণ তার অবনীকে বাঁচাতে হবে। ড্রয়েডের লোকজন অবনীর সেই ক্লোনটাকে জব্দ করেছে, সেটাকে তার ফিরিয়ে আনতে হবে। তাই সে দাঁড়িয়ে না থেকে ড্রয়েডের লোকজনদের দিকে নিজেই এগোতে থাকে। আকাশের এগোনো দেখে ড্রয়েডের লোকজনদের থেকে একজন বলে ওঠে, তোর মৃত্যু ঘনিয়ে এসেছে। তুই একে একে কয়েকবার আমাদের কাজে বাধা দিয়েছিস। তোকে আজকে আগুন দিয়ে জ্বালিয়ে কয়লা বানিয়ে দিব, তারপর তোর প্রেমিকাকে উঠিয়ে নিয়ে সবাই মিলে টর্চার করব। আকাশ তার কথা শুনেই বুঝে ফেলে এটা সেই মানুষ আকৃতির আগুনের গোলাটা। তাই আকাশও তাকে রিপ্লাই করে বলে, আগেও কয়েকবার আমার সাথে পাঙ্গা নিতে এসে নিজের অবস্থার 12টা বাজিয়েছিস, এবার আশা করি ঠিক তেমনটাই হবে। আমিও দেখব তুই বা তোরা আমায় মেরে কি করে এখান থেকে অবনীর ক্লোন নিয়ে যাস। মানুষ আকৃতির আগুনের গোলাটা আকাশের কথা শুনে আকাশের দিকে হাতের সাহায্যে আগুন নিক্ষেপ করে, যার ফলে আকাশ বুদ্ধি করে আগের ন্যায় নিজের হাত সামনে এগিয়ে দেয়। কিন্তু আগুনের প্রেসার